বিভাসদা, নতুন বছরের প্রণাম, শুভেচ্ছা। কেমন আছেন? ঠিকই আছে, মানে নিজে যেভাবে জীবনটা যাপন করার সিদ্ধান্ত নিয়েছি সেদিক থেকে দেখতে গেলে ঠিকই আছে। কারণ এখন পরিবার পরিজন নিয়ে, নাতি নাতনি কন্যাদের নিয়ে ভালোই আছে। তো এটা কি আপনার মতো একজন সৃষ্টিশীল ক্রিয়াশীল মানুষের জন্য কোট আনকোট ঠিক থাকা? না, যদি একদিক থেকে বলি যে সৃষ্টিশীল ক্রিয়াশীলের যে ব্যাপারটা, সেটা যদি কেউ গল্প লেখে, উপন্যাস লেখে, কবিতা লেখে, এমনকি ছবি আঁকে, সেটা তাকে নিয়েই শুধু ব্যাপারটা। কিন্তু থিয়েটারটা তো তা নয়। থিয়েটারটাই সমাজের মধ্যেই থাকতে হয়। তার মধ্যে একটা নাট্য সমাজ আবার আছে, সেটাও কিন্তু সমাজের মধ্যেই তার গঠন প্রণালী ইত্যাদি ইত্যাদি। নানা রকমের মানুষ, নানা স্তরের মানুষ। তা সেই জন্যে অনেক লোককে নিয়ে কাজ করতে হয়। তো সেই সমাজটা যদি ঠিকঠাক কাজের দিক থেকে কি বলবো সহায়ক না হয়, যদি পরিপন্থী হয়, তাহলে কাজ না করাই ভালো। কারণ থিয়েটার তো কেউ আমাকে করতে বলেনি, থিয়েটার থেকে আমার রুজি রোজগারও হয় না। হ্যাঁ, যে আমার পরিবারের ভরণ পোষণ হবে এই থিয়েটার থেকে, তা তো হয় না। সুতরাং থিয়েটারটা হচ্ছে অনেকটা কি বলবো স্বেচ্ছামূলক কাজ। হ্যাঁ, তো সেই জায়গায় যদি দেখি আনন্দ পাচ্ছি না, ভাল লাগছে না, খারাপ লাগছে বরঞ্চ, তাহলে একটু দূরে সরে থাকাই ভালো। কিন্তু যে মানুষ 50 বছর থিয়েটার করছেন এবং এত এত সুনামের সঙ্গে করছেন এবং অনেক কিছু দিয়েছেন থিয়েটারকে, এই কথাটা যদি তার কাছ থেকে আসে, তাহলে আমরা যারা পরবর্তী প্রজন্ম, আমরা যে যাদের দিকে তাকিয়ে থাকবো যে এরা রাস্তা দেখাবেন, হাত ধরবেন, তো আমাদের কাছে তো এটা একটু সন্ন্যাসের মতো। না, পরবর্তী প্রজন্ম বরঞ্চ উচিত কি ভেবে থিয়েটারে এসেছিল তুমি নিজেই জানতে না নিশ্চয়ই, তা নাহলে আজকে সেই বিপাকে পড়েছো কেন? যা ভেবেছো, যা করেছো, তার অনেকটাই ভুল বা অনেকটা ঠিকও বটে। সেটা আমরা নতুনটা করবো। যাও, ঠিক আছে, নির্বাচনে যাও, বানপ্রস্থে যাও, ঠিক আছে, আমরা নতুন প্রজন্মের এইটাই তো হওয়া উচিত। সেটা তো একটা দিক। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে ধরুন সমাজ, আপনি বলছেন কাজ করা পরিপন্থী, সেই সমাজেই তো থিয়েটার মাথা উঁচু করে দাঁড়াবে এবং সমাজ যত পরিপন্থী হবে কাজে, সমাজ যত গলা টিপতে আসবে বা নানারকমভাবে টুকরো টুকরো হবে বা অবক্ষয় দেখা যাবে, সেখানে সেখানে কি থিয়েটারই একটা বিরাট অস্ত্র? নিশ্চয় অস্ত্র তো বটেই। আমরা তো যখন থিয়েটার করেছি নানা শক্তির বিরুদ্ধে, নানা প্রতিকূলতার বিরুদ্ধে, নিজেদের ভাবনা চিন্তা আদর্শ এইগুলো নিয়ে, কিন্তু এইগুলো মানে এই যে সংঘাতগুলো, এই যে সংঘর্ষগুলো, এগুলোর জন্যও কিন্তু একটা কি বলবো ন্যূনতম উচিত এগুলো একটা ক্ষেত্র থাকা চাই, ক্ষেত্রটা প্রস্তুত থাকা চাই। কিন্তু সেটা না থাকলে ওগুলো কাজ করে না। মানে ঝগড়াঝাটি, বিরোধিতা, তর্ক ইত্যাদি এইগুলো কাজ করে না। কারণ তর্ক করলে যদি কেউ মাথায় ডান্ডা মারে, তখন তার তর্কের জায়গা থাকলো না। বিরোধিতার জায়গায় যদি দেখা যায় সে আমাকে কুৎসা করছে, আমার নামে যা তা বলছে দিচ্ছে, মানে আমার সমাজে মানে পারিবারিক ক্ষেত্রে অথবা অথবা রাতদুপুরে পুলিশ স্টেশনে নিয়ে বসিয়ে রাখছে। সুতরাং এইগুলো যখন নেই, সুতরাং তার জন্য ক্ষেত্র আমাদের কাছে অন্তত মনে হয় না। এই এরকম একটা পরিবর্তনের কথা তো আমরা ভাবিনি। তো এই জায়গাটা এসে পৌঁছলো না, এটা তো পার্থ তুমি বলছো রাজনৈতিক পরিবর্তনের কথা, আমি কিন্তু বলছি সামগ্রিকভাবে বাঙালির যে সমাজ, তার পছন্দ না বলছি, তারপরে আসছি আমি, তার পছন্দ, তার এই ভাবছি। আর যে রাজনৈতিক পরিবর্তনের কথা বলছিলে, সেটা দেখো আশায় বাঁচে চাষা একটা কথা আছে, তা আমরা তো সবাই তাই আশায় বাঁচি না। আমরা তো দেখলাম তো সারা জীবনে অনেক কিছুই, আমরা পরাধীন ভারতবর্ষে জন্মেছিলাম, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখলাম, সিলেটে জন্ম আমার, সেখানে ওই আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ছিল সিলেট। তো সেখানে দেখলাম যুদ্ধের অভিঘাত তো আমাদের মধ্যে এসে পৌঁছেছে এবং কৈশোরেই সেটা লক্ষ্য করেছি, দেখেছি। তারপরে
বলবো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সিলেটে যদিও খুব বেশি হয়নি, কিন্তু চারপাশে তো হয়েছে। হ্যাঁ, তারপরে দেশভাগ, স্বাধীনতা কিংবা দেশভাগ, আমি বলি ওটাকে দেশভাগ, স্বাধীনতা বলি না আমার কাছে ব্যক্তিগতভাবে। তা দেশভাগ, তারপরে কংগ্রেসের শাসন, সেখানে বাম আন্দোলনের অগ্রগতি, তারপরে অতিবাম, তারপর বামেরা ক্ষমতা এলো, অতিবাম, তারপরে আবার তাদেরও চলে যেতে হলো। এই আন্তর্জাতিক ক্ষেত্রে এবং জাতীয় ক্ষেত্রে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে এবং আমাদের জীবনের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে এত কিছু পরিবর্তন হলো যে এটাও অবধারিত ছিল। আর আমি বলি কি, এটা কর্মফল। কর্মফল মানে ভাববাদীদের মতো বলতে বলছি, ভাববাদীদের মতো কেউ কর্মফল না। এই যে তৃণমূলের সিপিএম এর কর্মফলে তৃণমূলের, এইটা থেকে কর্মফল, সিপিএম এর কর্মফলে তৃণমূলের, এবং কংগ্রেসের কর্মফলে বিজেপি এলো। হ্যাঁ, আবার তৃণমূলের কর্মফলে কারা আসবে করা যাচ্ছে। সুতরাং এইগুলো নিয়ে আর কোনো ভেবে কোনো লাভ নেই। এখানে আমি ভাববাদী, যা হওয়ার তা হবে। এইখানটা আমার প্রশ্ন এবং আপনার সঙ্গে বিরোধিতা, যে আপনি যদি ভেবে লাভ নেই বলেন, তাহলে সেটা ধরুন আমি আপনার একজন গুণমুগ্ধ হিসেবে বা আপনার পরবর্তী প্রজন্মে আপনার দিকে তাকিয়ে থাকা একজন মানুষ হিসেবে এটা আপনার কাছে শুনতে চাই না, বা আমি এটা প্রতিবাদ করছি যে ভেবে লাভ নেই। খুব ভালো, খুব ভালো। ব্রেক্টের নাটকের মূল কথা কি জানো তো? ব্রেক্ট কখনো এইটা করতে হবে, এইটা পরিবর্তন করতে হবে এবং মানুষের জয় হচ্ছে, মানুষ লড়াই করছে, মানুষই আলটিমেট, এইগুলো বলেন না। ব্রেক্ট কিন্তু মানুষের যে পাঁকে সে নিমজ্জিত, যে সমাজটায়, যে ব্যবস্থায় যে পাঁকে নিমজ্জিত, অহরহ তাকে নিজেকে ক্ষয় করতে হচ্ছে, নিজেকে আপোষ করতে হচ্ছে এবং সেটা অমানবিক কাজগুলো করতে হচ্ছে, এইগুলো দেখানো হচ্ছে তার কাজ। তারপরে বলেন যে এটাই কি আদর্শ, এটার কি তুমি পরিবর্তন চাও, না এটাই থাকুক তুমি চাও? আমার কাজ হচ্ছে তাই, আমার বক্তব্য হচ্ছে ওইটাই, যে আমি এইটাকে তুলে ধরতে চাই এবং বলতে চাই যে তোমরা তো দেখছো না, কিন্তু তুলে ধরার জায়গাটা তো ইন্টারভিউ না, আপনার জায়গাটা তো মঞ্চ না, কিন্তু মঞ্চেরও কিন্তু ব্যাপারটা ছিল তো, বললাম তো কাজ তো, সেখানে যদি সমস্ত কিছু যেটা করতে গেলে দরকার হয়, যেটা করতে গেলে ডিসিপ্লিনের দরকার হয়, সেটা যদি কারোর মধ্যে দেখা না যায়। থিয়েটার করতে গেলে একা করা যায় না, অনেক মানুষ করতে হয়, তাকে তার কতগুলো একটা ভালো জিনিস করতে গেলে, একটা ভালো প্রোডাক্ট করতে গেলে যেরকম এইটা করতে হবে। কিন্তু এখন ভাবনাটা হচ্ছে এগুলো কিছু করবো না, কিন্তু একটা ভালো প্রোডাক্ট করবো, কিন্তু হয় না। থিয়েটারে এইটা চলে এসেছে কোনো শর্টকাট। হ্যাঁ, যে থিয়েটার করতে গেলে আমাকে রিহার্সালের ঠিক 6টায় যদি রিহার্সাল হয় 6টার সময় যেতে হবে, আমাকে নিয়মিত এটা করতে হবে, বাড়িতে নিজেকে প্রিপেয়ার করতে হবে, পড়াশোনা করতে হবে, আদারওয়াইজ এক্সারসাইজ করে যেতে হবে। এই সমস্ত যে প্রসেসের মধ্যে দিয়ে একটা থিয়েটার গ্রুপ গড়ে ওঠে কিংবা একটা থিয়েটারের মানুষ গড়ে ওঠে, সেইটাই যদি আর সম্ভব না হয়, সেটাই যদি সম্ভব না, তার জন্য আমরা দায়ী। এটা নয় যে আমরা তো এগুলো অ্যালাউ করেছি, আমরা তো কোনো মতে কাজটা করে দেবো, কাঁধে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে কিংবা কিছুটা আপোষ করে ইয়ে করে। আসল কাজটা হচ্ছে নাটকটা করে যাওয়া, কিন্তু আসল কাজটা হচ্ছে নাটকটা করে যাওয়া, ভাবতে ভাবতে আপোষ করতে করতে আমরা জায়গায় পৌঁছানো যাচ্ছে, আর সেই নাটকটা আর করা যাচ্ছে। তাহলে অভিমুখটা কি? আপনি যদি এটা বলেন এবং এটা যদি আপনি থিয়েটারের জগতের মানুষ বলে আপনার এটা শুনে আমি যদি বলি যে এটাই যদি ঠিক হয়, তাহলে পরবর্তী 2005, 10, 15, 20 বছর আমি যখন আপনার বয়সে পৌঁছবো, তখন আমি বাংলা থিয়েটারকে বা সামগ্রিকভাবে ভারতীয় থিয়েটারকে, তাহলে আমরা কি দেখতে যাচ্ছি? একটা কথা বলি পার্থ, এই সময়টা দাঁড়িয়ে যদি আমি ভাবি যে থিয়েটারটা এখন থিয়েটার নিয়ে আলোচনা করলে বয়স করা নয় যে আমাদের সময় এই হতো, অমুক হতো, বুড়োরা যেরকম বলে তা নয়। কিন্তু যারা অল্প বয়স, যারা কিছু দেখার সুযোগ পেয়েছে, তারা যে নাটকগুলোর নাম করে, হ্যাঁ, তাদের মনের মধ্যে স্মৃতিতে গাঁথা রয়েছে অনেকগুলো নাটকের নাম, আমারই আছে, আমি সেগুলো নাম বলবো না এখানে,
যে সমস্ত পদ্ধতি থেকে আরম্ভ করে আমাদেরও কিছু কিছু নাটক মানুষ উল্লেখ করে, নাটক প্রসঙ্গে আলোচনা করতে গেলে কিছু। কিন্তু এখন একটা জিনিস দেখা যাবে, দু একজন ব্যতিক্রম ছাড়া কিন্তু ওই নাটকগুলো মানে এমনভাবে দাগ কাটে না যেটা মানুষ মনে রেখে দেবে, এমনভাবে দাগ কাটে না, মনে হয় লনজিভিটি নেই না, তার লনজিভিটি এক্স্যাক্টলি। রাষ্ট্রই বলে একটা বলেছিল যে এখনকার থিয়েটারকে ইউজ অ্যান্ড থ্রো এরকম বসে একটা বোধ হয়, আমি জানি না, তিনি ভুল হয় ব্যক্ত আমাদের ক্ষমা করবেন, যে ইউজ অ্যান্ড থ্রো অর্থাৎ কি সেটা দেখা যায় কিরকম। আমি এক একটা নাটকের লনজিভিটি মানে আমি বলছি যে ফিজিক্যাল অর্থে বলছি, লনজিভিটি অর্থাৎ টাইমের দিক থেকে বলছি যে একটা নাটক আজকে 100-150 যদি অভিনয় হয় তাহলে অনেক ভালো করতে হবে, কিন্তু আপনি বোধহয় যেটা বলছেন দর্শকদের সংখ্যাও কিন্তু সংকুচিত। আপনি যেটা বলছেন সম্ভবত কারেক্ট মি ইফ আই এম রং, যদি আপনি ধরা যাক হাইপোথেটিক্যালি আপনি কালকে মানব মানবিক পরিমাণ আবার প্রডিউস করবেন, আমি আমার ছেলেকে যার বয়স 16 হবে, এপ্রিল মাসে, তাকে আমি বলবো চল আমার সঙ্গে এই নাটকটা দেখতে চল। মানে সেই নাটকটা হয়তো চলছে না 20 বছর ধরে, কিন্তু তার যে অভিঘাত আমার উপরে হয়ে আছে সেটা আমি চাইবো আমার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছুক বলে। আপনি বলছেন যেটা আমি খুব ভুল নাম দিলাম, সেই রকম কোনো প্রোডাকশন সেরকম কোনো হচ্ছে না। একটা ক্ষেত্রে একজনের ক্ষেত্রে বলবো মানে খুব ব্যতিক্রম, মানে আমি যদি করতে হয় তাহলে সুমন মুখোপাধ্যায়ের মতো দু একজন আছে, তাও হয়তো অতটা কনসিস্টেন্টলি করছেন না। কিন্তু আমি বলছি যে ধরুন নাটক লিখি হিসেবে যদি আমাকে বলতে হয় এই মুহূর্তে, তাহলে আমি ওইগুলো আত্মসম্মান করবো, কিন্তু সেই রকম আউটস্ট্যান্ডিং প্লেরাইট নেই যেটা আমাদের সময় ছিল। যে পল্লব বাদ দিল, সম্পূর্ণ খুব কম নাটক লিখেছেন, তাও যেহেতু একখানে লিখেছে দারুণ। তারপরে যারা এসছে আর কি তাদের মধ্যে মনোজ, মহিত, আরও সরকার অসাধারণ নাটক লিখেছেন, তার আগে বিজনদা। এই নাটকগুলো কিন্তু সেই অর্থে এই মাপের নাটকগুলো লেখা হচ্ছে কিন্তু বড় বেশি ক্ষুদ্রতার চর্চা হচ্ছে। ক্ষুদ্রতা মানে কি, মানে যেগুলো সহজেই ইমেন্সলি ফরগেটেবল। সমাজটা যেদিকে নাটকটাও সেই গদ্যলিকাতেই সেটাই স্বাভাবিক, কিন্তু পলিটিক্স তো সেই দিকে, সমাজটা সেই দিকে, নাটক সেই দিকে, আমাদের জীবনযাত্রাও সেই দিকে, আমাদের আচার আচরণ, বাইরের রুচিবোধ অমুক সেটাও দিকে, সমস্ত কিছু এটা স্বাভাবিক। কিন্তু থিয়েটারের একটা চরিত্র ছিল, থিয়েটার কিন্তু এইগুলো জানতো তখন, কিন্তু তার ওপর থিয়েটার মনে করতো যে এইগুলোর ওপর দাঁড়িয়ে এইগুলো বিষয়ে আমরা বলবো, এটা আমার কাজ, এসে করবো, এটা আমার কাজ, হ্যাঁ, এইগুলোর দ্বারা আমি প্রভাবিত হব না, আমি প্রভাবিত করতে চাইবো সমাজ। সেই জায়গাটা আমরা তো এখন থিয়েটারের লোকেরা তো যদি রাজনীতি হবে না, হ্যাঁ, রাজনীতি বিশ্বাস ছিল কিন্তু লেজুর বৃত্তি ছিল না, কিন্তু সেটা আমার থেকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে লেজুর বৃত্তি, অর্থাৎ আমার রাজনৈতিক একটা কোথাও নাড়া বাঁধা থাকবে রাজনৈতিক দলের সঙ্গে, রাজনীতি বিশ্বাস আদর্শ সেটা আলাদা, কিন্তু একটা কোনো দলের সঙ্গে একটা গোষ্ঠীর সঙ্গে আমার একটা যোগাযোগ থাকবে, তারা ডাকলে আমি যাবো, তারা ভালো বললে সেটা ভালো, তারা খারাপ বললে সেটা খারাপ, এই জিনিসটা বাংলা থেকে শুরু হয়। বা ধরা যাক আমার আপনার রাজনৈতিক মতাদর্শ মেলে না, এমনকি বিপরীত ধর্মীয় হতে পারে, কিন্তু তার জন্য আমার এবং আপনার কাজে পারস্পরিক অ্যাপ্রিসিয়েশনের কোনো অভাব নেই, থাকার কথা। এখানে যদি আমি আপনার খুব পরিষ্কার করে বলি, ধরা যাক যে যখন শাসক, তার বিরুদ্ধে আমি যদি কথা বলি, শাসকের বিরুদ্ধে কথা বলাটা থিয়েটারের একটা প্রধানতম চরিত্র, হ্যাঁ, তো সেটা বললে দেখা যাচ্ছে যে শাসক অসহিষ্ণু, সে সেই জায়গাটা আমাকে স্পেসটা দিতে রাজি নয়, এবং ফলে আমি আমাকে যে কথাটা বলতে হয় তাহলে সেটা বিদ্রোহের নামান্তর হয়ে দাঁড়ায়, এবং আমি সেই বিদ্রোহটা করতে রাজি নই, আমি স্ত্রীপুত্র নিয়ে ঘর করি, সাবধানে থাকতে চাই। ফলে আমি আমাদের সময় বলেছি, যেরকম আমি বলছি যে আমার এই আমলে, এখন আমি খুব বেশি একটা থিয়েটার করছি না, কিন্তু আগের আমলে বুঝি আমার
অদ্ভুত আমরা নাটকটা করেছিলাম। আপনি রাজরক্ত করেছেন? রাজরক্ত করেছি তখন। আমি রাজরক্ত কথা আমি বলছি তখন কিন্তু কংগ্রেসিরা এটা ভালোভাবে নেয় এবং অন্য এস্টাবলিশমেন্ট, রাইট এস্টাবলিশমেন্টও ভালোভাবে নেয় এবং তারা ইমার্জেন্সির মতো ঘটনা ঘটিয়েছে এত এক্সট্রিমে। এবং মিডিয়ার একটা সেকশন আমাদের কিন্তু এই রাজরক্তর জন্য আমাদের সাপোর্ট করেনি, মানে মিডিয়া আমাদের ব্ল্যাক আউট করেছে। উই ডিডন্ট কেয়ার ফর দ্যাট। কিন্তু তার জন্য কোথাও গিয়ে না একজন মন্ত্রী শান্তি বা ডিকটাও দিচ্ছে না বিভাসকে এই নাটকটা করতে দেওয়া যাবে না, বা সেখানে 15টা গুন্ডা পাঠিয়ে। কিন্তু এইটা শুধু হলো গুন্ডাবাদ নিয়ে পরিবর্তন নাটক। হ্যাঁ, কংগ্রেসীরা সেটা তো বেশি প্রোপাগান্ডা ছিল, ছিল, কিন্তু প্রোপাগান্ডি থাকলেও কিন্তু মানে ইয়েরা প্রোপাগান্ডা করে না, রাজনৈতিক দলগুলো প্রোপাগান্ডা করে না, শ্রাদ্ধ করে, অপোনেন্টের শ্রাদ্ধ করে। হ্যাঁ, দাঁড়িয়ে রাজনৈতিক মঞ্চে। তো থিয়েটারের লোক যদি মনে করি আমি অমুকের প্রোপাগান্ডা করছি নিজের জায়গা থেকে, বিশ্বাসের উপর না। আমি বলছি না যে তেল দেওয়ার জন্যে কিংবা আমার স্বার্থসিদ্ধির জন্য তার সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করছি, তা আমার মনে হয় রাজনৈতিক দলগুলো করে দুটো প্রধান কারণ। একটা হচ্ছে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যে একটা রাজনৈতিক নেতা হাত ছুড়ে চিৎকার করে বললে যা অভিঘাত হয়, একজন বিভাস চক্রবর্তী মঞ্চে একটা প্রোডাকশন করলে তার অভিঘাত অনেক বেশি লোক সেটা ফলে সেটা বেশি বিপজ্জনক। সেগুলো আমার মনে হয় ভুল। দ্বিতীয় হচ্ছে যে এই লোকটাকে খাবে আনা গেল না, ফলে তাকে ব্যক্তিগতভাবে বিরোধিতা করে। হ্যাঁ, এরকম আমি বলছি যে আমি যখন অদ্ভুত আমরা করলাম, ফার্স্ট থিং হলো যে গণশক্তির বিজ্ঞাপন নিল না, প্রথমটা ছাপিয়েছিল, তারপর নাটকটার বিষয়বস্তু শুনে বিজ্ঞাপন বন্ধ করে। তাও বুঝলাম যে হ্যাঁ, ওটা হচ্ছে একটা বিশেষ পার্টির মুখপাত্র। তারা বলতে পারে আমার মুখপত্রে আমি আমার বিরুদ্ধে কথা বলছি, সেটা করতে পারে, প্রাইভেট লাইফ। কিন্তু যখন দেখা গেল যে নানা জায়গায় আমার শো হওয়ার কথা, কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গা দেখছি যে তারা শো বুক করে এসে তারপর বলছে না, এটা কেন? স্থানীয় নেতা বললেন যে বিহারবাবু ওই নাটকটা আনছো, ভালো করছো, সেটাই যথেষ্ট। তার কাছে এই ভীতি প্রদর্শন এটাই যথেষ্ট। সে কিন্তু ডান্ডা নিয়ে এসে বলেনি যে করলে মারবো ধরে, সে বলেছে বিহারবাবু নাটকটা করছো, ভালো করছো, হ্যাঁ। তা এইরকম একটা তো জিনিস তৈরি হয়ে গিয়েছিল, তখন আমরা জানি যে কতগুলো তৈরি হয়েছিল না। যেরকম ইনস্ট্যান্স আমার ক্ষেত্রেই ঘটেছে, অন্যদের ক্ষেত্রেও ঘটেছে। হ্যাঁ, তো এই যে চালু হয়ে গেল, আমার মনে হয় এরা আমাদের এখানে পলিটিক্যাল লোকেরা অত্যন্ত বোকা, স্টুপিড। তারা কিন্তু এগুলো অ্যালাউ করলে, এগুলো অ্যাবজর্ব করলে তাদের থিয়েটারে কি কতটুকু মানে থিয়েটার তো মাইনরিটি কালচার, হ্যাঁ, সেখানে কতটুকু ক্ষমতা আছে। আমরা আমাদের ঝাল মেটাই কিংবা আমাদের বিপ্লবকে ইয়ে করি, হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু কিছু নয়, কিন্তু ওরা ইগনোর করতেও জানে না। অসহিষ্ণুতার ফলে আপনাকে আরো বেশি জায়গা দিয়ে। হ্যাঁ, আমি যেন বলছি যে এই যে সেদিনকে আমরা একটা শুনলাম যে সৌগতরা একটা মানে কোর কমিটির মিটিংয়ে নাকি বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে যে এই ভিসিকে তারা তো এই ভিসিকে তারা তো বলছে না, এটা আমরা মেনে নিতে পারি, কারণ আমরা যদি মানি তাহলে বিরোধীদের সিপিএম এবং বিজেপিরা মান্যতা পেয়ে যাবে। কিন্তু যদি বুদ্ধি আর একটু বেশি থাকতো তাহলে ভাবতো যে আমরা মান্যতা পাবো বেশি বেশি, ওই লোকটাকে তাড়ালে আমাদের মান্যতা বাড়বে। কিন্তু এই বুদ্ধিটা তো নেই, এটা একেবারে ঘরের পাড়ার কোন্দল বা মানে পরিবারের কোন্দলে যেরকম, হ্যাঁ, মানে ওই জল নিতে গিয়ে দুজন মহিলার মধ্যে যেরকম হয়, এই বড় বুদ্ধিটা তো নেই, বড় কৌশল, বড় বুদ্ধি। হ্যাঁ, নীতির কথা বাদিয়ে দিলাম, মানে বুদ্ধির কথাই বলছি, কৌশলটা স্ট্র্যাটেজিটাও ভুল হচ্ছে তো, যে এই মানে এই সুতরাং এদের তো এরাই রাজত্ব করছে, সবাই রাজনীতির লোকেরা এরকমই। এবং সবচেয়ে যেটা হচ্ছে যে আমি শিল্পী হয়ে ভেড়ার পালের মতো, যেটা ছিল আমার গান, বাজনদারের পেছন পেছন ভেড়ার পাল চলে, ভেড়ারই চামড়ায় ড্রাম তৈরি, ভেড়াকে কে বলে। হ্যাঁ, তো এইটা যে থিয়েটারের লোকেরা ভাবছে যে আমি কিন্তু, এরা যদি বলে, আমি জানি যে আমার একটা ফেস্টিভ্যালে নাটক হওয়ার কথা, তো সেই ফেস্টিভ্যালে মানে যারা কমিটি ঠিক করেছে, যারা ফেস্টিভ্যালটা করবে আর কি, তারা যে আমার নাটকটা সিলেক্ট করেছে, তখন যে লোকাল যে আয়োজক যে আর কি, সে বলছে
অমুকবাবু যদি বলেন তবেই নিতে পারি, তা না হলে নয়। তিনি পার্টির একজন স্থানীয় পার্টির একজন কর্মকর্তা। আবার এরাই যখন পাল্টে গেল, পরিবর্তন হলো, তখন আমার নাটকটা পাওয়ার জন্যে হুড়োহুড়ি। আমি বললাম আমি করবো না তোমার ওখানে। না বিভাজা তখন তো জানেনি কি অবস্থা, সেটা করতে বাধ্য হয়েছি। এখন আপনি এই ক্ষুদ্রতাটাকে ব্যক্তিগতভাবে কিভাবে নেন? উইথ পিঞ্চ অফ সল্ট? সব সল্ট না, করুণা হয় যে এর এখানে আমি যে বড় জায়গায় গেছি, বড় ভাবতে পারি তা নয়, কিন্তু চেষ্টা তো করি বুঝে যে হ্যাঁ এটা যে করছি এটা কি মানে এটা কি ঠিক করছি কি না ভুল করছি সেটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, সেই অনুযায়ী চলার চেষ্টা করি। তা না হলে আমি যেহেতু জানি আমি যে এখন মানে একজন ইন্ডিভিজুয়াল, আমি যেহেতু কোনো দলে নেই, আমি ইন্ডিভিজুয়াল, তখন সেখানে সার্ভাইভালের জন্য হয়তো আমি উইথড্র করি আমার জায়গা থেকে, উইথড্র করি। অর্থাৎ যে নইলে যত লড়াই করতে হয় ততটা না পোষায় না। আর একটা তো ঠিকই যে একটা জায়গায় এসে পৌঁছানোর বয়সের দিক থেকে, তাছাড়া অনেকগুলো ইয়েতে স্ট্রিমের সঙ্গে তো বাধা পড়ে থাকে। মানে সব লোকই তারা আলটিমেটলি তাদের পরিবার পরিজন তাদের কোথায় কাকে আমার জন্য এফেক্টেড হবে, আমার জন্য ক্ষতিগ্রস্ত হবে, আমার জন্য আমার নাটকের দলের 30টা ছেলে ক্ষতিগ্রস্ত হবে, এসব তো ভাবতে হবে। সেই জন্যে এসব না ভেবে তো কোনো উপায় নেই। এটা বাস্তব ব্যাপার বলছি। এটা যদি কাওয়ার্ডিস হয়, এটা যদি দেবতা হয়, তাহলে দেবতা।